এখন পর্যন্ত গল্পে আমরা দেখেছি এরিকা সুপারমার্কেট থেকে অনেক মদ নিয়ে নিজের বিল্ডিংয়ের লিফটে ওঠে, কিন্তু হঠাৎ করে লিফট বন্ধ হয়ে যায় এবং সে ভেতরে আটকা পড়ে। তখন এরিকা নিজের বন্দুক বের করে গুলি চালাতে শুরু করে। গুলির শব্দ বাইরে থাকা কেউই শুনতে পায় না, বরং একটি গুলি ছিটকে এসে এরিকার পায়ে লাগে। এতে তার প্রচণ্ড রক্তক্ষরণ হয়। তখন এরিকা বুঝতে পারে সে আর বেশি দিন বাঁচবে না, তাই কষ্ট পেয়ে মরার চেয়ে সে সিদ্ধান্ত নেয় একেবারেই সব শেষ করে দিবে। তখন একটা শেষ গুলির আওয়াজ শোনা যায়। এরপর দৃশ্য কেটে যায় এবং দেখানো হয় সেই সময় যখন এই ভাইরাস পৃথিবীতে এখনো ছড়ায়নি। আমরা দেখি একটি অকশন পার্টি, যেখানে পামেলা নামের এক নারী পরিচালনা করছিলেন। হঠাৎ এক লোকের মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করে এবং সে মাটিতে লুটিয়ে পড়ে। কেউ বুঝতে পারছিল না তার কি হয়েছে। পরের দিন পামেলা তার স্বামী বেঞ্জামিনের সাথে নাস্তা করার সময় টিভিতে দেখে একটি প্যান্ডেমিকের কারণে পুরো শহর লকডাউন করা হচ্ছে। এটা শুনে পামেলা বলে, মানুষ এত ছোট ব্যাপারে এত ওভার রিয়াক্ট কেন করছে? এটা তো সামান্য সর্দি কাশি। এরপর সে তার কুকুর নিয়ে বাইরে গেলে দেখে সবাই মাস্ক পরে আছে। এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায় এবং বাড়ি ফিরে স্বামীকে বলে, মানুষ পাগল হয়ে গিয়েছে নাকি? তখন বেঞ্জামিন বলে, তুমি যাকে সাধারণ সর্দি বলছো তার জন্য আজ আমাদের কাজের মেয়ে মারা গিয়েছে। পামেলা অবাক হয়ে বলে, তাহলে সরকার এই রোগের ভ্যাকসিন বানাচ্ছে না কেন? পরে তারা টিভিতে দেখে দেশের প্রেসিডেন্টও মারা গিয়েছে। ধীরে ধীরে পুরো শহর ফাঁকা হয়ে যায়, রাস্তাঘাটে কোনো মানুষ নেই, সুপারমার্কেটগুলোও পরিত্যক্ত হয়ে যায়। কিন্তু পামেলা, যার শপিং করার খুব শখ, সে পলিথিন জড়িয়ে গ্রোসারি কিনতে বের হয়। সেখানে সে তার বান্ধবী ভেরোনিকাকে দেখে, যে তার মতোই বাজার করতে এসেছে। পামেলা তখন ভেরোনিকার কাছে তার খোঁজ খবর নেই এবং জিজ্ঞেস করে, এই ভাইরাস থেকে বাঁচার কি কোনো উপায় আছে? তখন ভেরোনিকা তাকে একটি বাংকারের কথা বলে, যেখানে সে তার স্বামীর সাথে থাকতে যাওয়ার পরিকল্পনা করেছিল। পরের দিন সকালে পামেলা ঘুম থেকে উঠে দেখে তার স্বামী পাশে নেই। সে পুরো বাড়ি খুঁজে দেখে এবং বুঝতে পারে তার স্বামী নিজেকে একটি ঘরের মধ্যে বন্দি করে রেখেছে, কারণ সেও এখন এই ভাইরাসে আক্রান্ত। তখন বেঞ্জামিন পামেলাকে সেখান থেকে চলে যেতে বলে। পামেলা বলে, আমি তোমাকে ছেড়ে কোথায় যাব? কিন্তু বেঞ্জামিন জোর দিয়ে বলে, আমি কিছু জানি না, তুমি এখান থেকে চলে যাও আর নিজের জীবন বাঁচাও। শেষ পর্যন্ত তারা একে অপরকে শেষবারের মতো বিদায় জানায়। এরপর পামেলা নিজেকে ভালোভাবে ঢেকে তার বন্ধু ভেরোনিকার বাড়িতে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে ভেরোনিকাও ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছে। ঠিক তখনই পামেলা তার ঘর থেকে একটি ফাইল পায়, যেখানে সে বাংকার সম্পর্কে তথ্য ছিল এবং সেটার ঠিকানাও ছিল, যেটার কথা ভেরোনিকা আগে তাকে বলেছিল। এরপর পামেলা তার কুকুর নিয়ে সেই বাংকারের দিকে রওনা দেয়। সেখানে পৌঁছে সে দেখে এখানে সব ধরনের সুবিধা রয়েছে, এমনকি অনেক বন্দুকও আছে। সেখানে একটি বড় এলইডি স্ক্রিন ছিল, যেটা একটি ড্রোনের সাথে সংযোগ ছিল। এর সাহায্যে পামেলা পুরো শহরের উপর নজর রাখতে থাকে। এইভাবে সময় কাটাতে কাটাতে 2 বছর কেটে যায়। এরপর একদিন পামেলা সিদ্ধান্ত নেয় সে বাংকার থেকে বের হবে, কিন্তু ঠিক তখনই তার কুকুরটাও তাকে ছেড়ে চলে যায়, কারণ সে পামেলার সাথে থাকতে থাকতে বিরক্ত হয়ে গিয়েছে। ফলে পামেলা পুরো একা হয়ে যায়। একদিন সময় কাটানোর জন্য ড্রোন উড়াতে গিয়ে সে এরিকাকে দেখতে পায়, যে বাইরে বসে মদ খাচ্ছিল। কিন্তু পামেলা তাকে কোনো সংকেত দেওয়ার আগেই সেই ড্রোনের ব্যাটারি শেষ হয়ে যায় এবং সেটা ফিরে আসতে শুরু করে। এরপর পামেলা দ্রুত ড্রোন চার্জ করে আবার সেই জায়গায় পাঠায়। সেখানে গিয়ে দেখে টড, গেইল, এরিকা এবং ক্যারল একটি সাইনবোর্ড দেখাচ্ছে, যেখানে লেখা আছে, আমাদের ভয় পাওয়ার দরকার নেই, আমরা ভালো মানুষ। কিন্তু ঠিক তখনই মেলিসা এসে ড্রোনটি ধ্বংস করে দেয়। এটা দেখে পামেলা খুবই কষ্ট পায়। তবে সে বুঝতে পারে এখনো কিছু মানুষ বেঁচে আছে, কিন্তু তারা কোনো সেফটি স্যুট বা মাস্ক পরে নেই, মানে ভাইরাস এখন আর নেই। তাই প্রায় 3 বছর পর পামেলা বাংকার থেকে বের হয়। এরপর ফিলিপ এবং তার দলের সাথে দেখা করার জন্য সেই দ্বীপের দিকে রওনা দেয়। হ্যালো ভাই লোক, ভিডিওর এই পর্যায়ে আমি আপনাদের সবথেকে বিশ্বস্ত একটি গেমিং অ্যাপ সম্পর্কে পরিচয় করিয়ে দিতে চাই। এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং লাইভ ম্যাচ দেখতে পারবেন, এমনকি আপনি স্কোরও অনুমান করতে পারেন। এই অ্যাপে রয়েছে ক্ল্যাশ গেম থেকে শুরু করে অনলাইন স্লট, লাইভ ম্যাচ, স্ট্রিমিং এবং রিয়েল টাইম গেমিং। এখানে আপনি আইফোন, অ্যাপেল ওয়াচ, PS5 ল্যাপটপের মতো আশ্চর্যজনক পুরস্কার জিততে পারেন। এই গেমটি খেলে সবাই দারুণ এনজয় করে আর ঘরে বসে ইনকাম করে। তাই যদি আপনি এটা ট্রাই না করে থাকেন তাহলে আপনি মিস করছেন। নতুন ইউজাররা আমার প্রোমো কোড হিনকুড দিয়ে সাইন আপ করলে 300 টাকা মতো বোনাস এবং ফ্রি স্পিন পেতে পারেন। আর জেতা টাকা আপনি চাইলে বিকাশ, রকেট, নগদ এবং যে কোনো পদ্ধতির মাধ্যমে খুব সহজেই তুলে নিতে পারেন।
রেজিস্ট্রেশনের জন্য আমার পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করুন আর রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড হিনকুড ব্যবহার করুন এবং বোনাস পান। ভাই লোক, এটা শুধুমাত্র একটা বিজ্ঞাপন। এই সমস্ত অ্যাপে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে, তাই এই ধরনের অ্যাপ থেকে দূরে থাকুন। এরপর গল্প আবার বর্তমানে ফিরে আসে। লুইস তখনও প্লেন চালানোর প্র্যাকটিস করছিল। তখন ফিলিপ তার কাছে এসে বলে, চল তোকে কিছু দেখাবো। এরপর তাকে একটি আসল প্লেনের কাছে নিয়ে যায়। প্লেন দেখে লুইস খুশি হওয়ার বদলে অবাক হয়ে যায় এবং জিজ্ঞেস করে, এটা আবার কি? তখন ফিলিপ বলে, সময় এসে গিয়েছে তোর প্রথম প্লেন চালানোর। এইটা শুনে লুইস অনেক ভয় পেয়ে যায়। সে বলে, তুই কি পাগল হয়েছিস নাকি? আমি তো শুধু এখনো সিমুলেটরে প্র্যাকটিস করছি। ফিলিপ বলে, তাতে কি হয়েছে, তুই তো চেয়েছিলিস। তারপর ফিলিপ তাকে বুঝিয়ে বলে, দেখ ক্যারল, গেইল দুজনেই প্রেগনেন্ট। যদি তুই প্লেন চালিয়ে কোথাও কোনো ডাক্তার খুঁজে পাস, তাহলে তাদের ডেলিভারি করতে আমাদের সুবিধা হবে। এই কথা শুনে লুইসও রাজি হয়ে যায়। এরপর ফিলিপ গিয়ে বিষয়টা সবাইকে জানায়। তারপর সবাই মিলে লুইসকে উৎসাহ দেওয়ার জন্য একটা আজব এবং অদ্ভুত গান গায়, যাতে তার সাহস বেড়ে যায়। পরের দিন যখন প্লেন রানওয়েতে প্রস্তুত হয়, তখন সবাই লুইসকে মোটিভেট করতে থাকে এবং তাকে প্লেনে বসিয়ে দেয়। লুইসও তখন উত্তেজনায় প্লেন উড়াতে সক্ষম হয়, কিন্তু কিছু দূর যেতেই সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং প্লেনটি সোজা গিয়ে মাটিতে আছড়ে পড়ে আর একটা ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। আর সেই বিস্ফোরণে লুইসও মারা যায়। এইটা দেখে ফিলিপের মুখে অদ্ভুত হাসি ফুটে ওঠে। সে বলে, ভাই তুই ঠিকই বলেছিলি, তুই এখনো প্লেন চালানোর জন্য প্রস্তুত না। এরপর সবাই মিলে লুইসকে শ্রদ্ধা জানায়। ফিলিপ বলে, ভাই তোর চলে যাওয়ায় আমরা খুবই দুঃখিত। তুই সেই হিরো যে কোনোদিন প্লেন উড়াতে পারলি না, শুধু শুধু এত মাস প্র্যাকটিস করলি। এর চেয়ে চুপচাপ বসে থাকলেই বেঁচে থাকতে পারতিস। এতেও যখন ফিলিপের মন ভরে না, তখন সে ভাবে লুইসের স্মরণে একটা রক শো করা যাক। তাই সে অনেকগুলো লাইট আর স্পিকার নিয়ে আসে। সবকিছু সেট আপ করে যখন সে বিদ্যুৎ চালু করে, তখন হঠাৎই সেই লিফটটাও চালু হয়ে যায়, যেখানে এরিকা এতদিন ধরে আটকে ছিল। কিন্তু অবাক করার বিষয় হলো, সে তখনও বেঁচে ছিল। এরিকা তখন কোনোভাবে সেখান থেকে বের হয়ে বিল্ডিংয়ের ভেতরে ঢুকে পড়ে, যেখানে তার সাথে ফিলিপের দেখা হয়। ফিলিপ তখন মজা করে বলে, দেখো তো কে এসেছে। আমরা তো ভেবেছিলাম তুমি কোথাও মদ খেয়ে পড়ে আছো। এই কথা বলে সে বাইরে ময়লা ফেলতে চলে যায়। এরপরে এরিকা লাউজে আসে, যেখানে ক্যারল আর গেইল তাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে। ঠিক তখনই টডও সেখানে আসে। সে খুব রেগে গিয়ে বলে, তুমি সারাদিন মদ খেয়ে পড়ে থাকো, আর এখানে কেউ তোমার জন্য চিন্তা করছে, সেইটা নিয়ে তোমার কোনো মাথা ব্যথাই নেই। এরিকা আসল ঘটনা বলতে যাচ্ছিল, কিন্তু হঠাৎই সে অজ্ঞান হয়ে পড়ে। তখন ক্যারল চিৎকার করে বলে, কেউ মদ নিয়ে আসো, ওর এখন মদ দরকার। ফিলিপ তখন মদের বদলে সমুদ্রের লবণাক্ত পানি নিয়ে আসে, যেন এইটা খেয়ে তার নেশা কেটে যায়। কিন্তু এরিকা সেটা মুখে দিতেই তার জ্ঞান ফিরে আসে এবং বলে, আমি গত কয়েকদিন ধরে লিফটে আটকে ছিলাম আর আমার পায়েও গুলি লেগেছিল। এইটা শুনে সবাই হতবাক হয়ে যায়। এরিকা বলে, এই বিল্ডিংটা থাকার যোগ্য না। আজকে যদি লিফটটা চালু না হতো, তাহলে আমি হয়তো সেখানেই মারা যেতাম। তখন ফিলিপ বলে, তাহলে আমাকে ধন্যবাদ জানাও, কারণ আমি ওই লিফটটা চালু করেছিলাম, তাই তুমি বেঁচে গিয়েছো। এরপর সবাই একে একে তাকে জড়িয়ে ধরে। এরিকা জিজ্ঞেস করে, লুইস আর মেলিসা কোথায়? এই প্রশ্ন শুনে সবাই চুপ হয়ে যায়, কিভাবে তাকে বলবে সেটা বুঝতে পারে না। কিন্তু ফিলিপ, যে সব জায়গায় নাক গলায়, সে বিষয়টা ঘুরিয়ে অন্য কথা বলতে থাকে। এরিকা বুঝে যায় লুইস হয়তো বেঁচে নেই। সে জিজ্ঞেস করে কিভাবে মারা গিয়েছে। তখন ক্যারল বলে, একটা ছোট্ট প্লেন ক্র্যাশ হয়েছিল। এরপর তারা এরিকাকে মেলিসার কাছে নিয়ে যায়, যাকে অনেকদিন ধরে তারা একটা ঘরে বন্দি করে রেখেছে, কারণ এখন আর মেলিসার উপর ভরসা নেই। সে যে কোনো সময় কিছু করতে পারে। শেষে এরিকাকে বিশ্রাম নেওয়ার জন্য একটি রুমে পাঠিয়ে দেওয়া হয়। পরের দিন এরিকা আর ক্যারল একই রকম কাপড় পরে ছবি তোলে। পরে যখন ক্যারল ছবিগুলো ভালো করে দেখে, তখন সে তাদের পেছনে অদ্ভুত একটা জিনিস দেখতে পায়। সে সবাইকে ডেকে দেখায় এবং বলে, দেখো এইটা কি জিনিস, এইটা নড়ছেও, কারণ আলাদা আলাদা ছবিতেই এর অবস্থান বদলাচ্ছে। কিন্তু এইটা দেখে কেউ বুঝতে পারে না ওইটা আসলে কি। তাই তারা সিদ্ধান্ত নেয় ওই জায়গাটার উপর নজর রাখবে। কিন্তু এবার সেখানে কিছুই দেখা যায় না। তখন গেইল বলে, আমাদের পেছনে একটা পরিত্যক্ত বাড়ি আছে, চলো সেখানে গিয়ে দেখি কিছু পাওয়া যায় কিনা। কিন্তু সেখানে গিয়ে যোদ্ধার মতো মুখোশ ছাড়া আর কিছুই পায় না। গেইল বলে, এই ঘরের জিনিসপত্র দেখে মনে হচ্ছে এই মুখোশ পরা কেউ একজন ছেলে হবে, আর সে অনেকদিন ধরে আমাদের উপর নজর রাখছে। ফিলিপ বলে, সম্ভবত ভাইরাসের পরেও সে বেঁচে গিয়েছে,
তাই আমার মনে হয় তার হয়তো আমাদের দরকার। এরপর তারা তাকে বের করে আনার জন্য নানা চেষ্টা করে, কিন্তু অনেক চেষ্টা করেও ছেলেটি বের হয় না। যেহেতু ক্যারল আর গেইল দুজনেই গর্ভবতী ছিল, তাই ফিলিপ তাদের বাড়ি পৌঁছে দিয়ে আবার সেই ছেলেটিকে খুঁজতে যায়। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও যখন তাকে পাওয়া যায় না, তখন সে জঙ্গলেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ক্যারল আর গেইল সেই ছেলেটির জন্য খাবার নিয়ে আসে। খাবারগুলো বাড়ির ভেতরে রেখে তারা তিনজনেই যখন আবার বিল্ডিংয়ের দিকে ফিরে যায়, তখন হঠাৎ করেই তারা দেখে ছেলেটি তাদের গাড়ির পেছনে ঝুলে আছে। এটা দেখে তারা চিৎকার করে ওঠে। পরের দৃশ্যে দেখা যায় ছেলেটি বিল্ডিংয়ের ভেতরে একটি দোলনায় দোল খাচ্ছে, আর সবাই তাকে অবাক হয়ে দেখছে। এখন সমস্যা হলো তার মুখোশটা কিভাবে খোলা যায়। এই জন্য গেইল পিৎজা নিয়ে আসে। পিৎজা দেখে ছেলেটির জিভে পানি চলে আসে, আর সে এক মুহূর্ত দেরি না করে নিজের মুখোশ খুলে ফেলে। এরপর সবাই তার নাম জিজ্ঞেস করে, কিন্তু সে কিছুই বলে না, তাই তারা তার নাম দেয় জেসপার। তখন ফিলিপ বলে, এর তো কোনো পরিবার নেই, তাই এখন থেকে আমি তার বাবা হব এবং তার সব দায়িত্ব নেব। এরপর ফিলিপ অনেক চেষ্টা করে তার সাথে সম্পর্ক গড়াতে, কিন্তু জেসপার তাকে একদমই গুরুত্ব দেয় না। সে চুপচাপ নিজের মতোই থাকে। এইভাবে একদিন যখন সবাই বিল্ডিংয়ের বাইরে ছিল, তখন তারা আকাশে একটা ভাঙ্গা তারার মতো কিছু দেখতে পায়, যেটা দেখতে খুবই বড় আর সুন্দর। কিন্তু আসলে সেইটা কোনো তারা না, বরং একটা স্যাটেলাইট, যেটা সোজা গিয়ে ফাঁকা বাড়িগুলোর মধ্যে পড়ে। এরপর 6 মাস কেটে যায়। আমরা দেখি জেসপার এখন কথা বলতে শুরু করেছে, আর গেইল এবং ক্যারলের পেটও বড় হয়ে গিয়েছে। অন্যদিকে মেলিসার আচরণেও অনেক পরিবর্তন এসেছে, তাই টড আজকে তাকে বিয়ে করছে। বিয়ের পর তারা যখন একসঙ্গে সোহাগরাত করতে যাচ্ছিল, তখন হঠাৎই ফিলিপ এসে হাজির হয় এবং বলে, চলো তোমাদের কিছু দেখাতে চাই। এরপর সে সবাইকে জড়ো করে বলে, এইবার বাচ্চা ডেলিভারি আমি নিজে করতে চাই। এই জন্য আমি গত 6 মাস ধরে প্র্যাকটিস করছি। এটা দেখানোর জন্য সে জেলির ভেতরেই একটা বাচ্চার ডামি রেখেছিল, কিন্তু যখনই সে ডামিটা বের করতে যায়, তখনই পুরো জেলিটা নষ্ট হয়ে যায় এবং ডামিটাও হাত থেকে পড়ে যায়। এটা দেখে এরিকা বলে, তুই ডেলিভারি করবি না, আমি করব। এটা শুনে ফিলিপ একটু মন খারাপ করে। এরিকা তখন বলে, তোর যদি এত ইচ্ছে থাকে তাহলে আমাকে সাহায্য করিস, তখন তোর শখও পূরণ হবে এবং বাচ্চারাও নিরাপদে জন্মাবে। ঠিক তখনই গেইল এসে বলে, আমার পানি ফেটে গিয়েছে, খুব দ্রুত ডেলিভারি শুরু করো। এরপর তাকে দ্রুত ডেলিভারি রুমে নেওয়া হয়। প্রচণ্ড ব্যথার কারণে গেইল অজ্ঞান হয়ে যায়। এইদিকে এরিকা বুঝতেই পারছিল না এই অবস্থায় কি করা উচিত, তাই সে বই দেখে জানতে চেষ্টা করে কেন গেইল অজ্ঞান হলো। সেখানে সে জানতে পারে অক্সিজেনের অভাবে এমন হয়েছে, কিন্তু তাদের কাছে অক্সিজেন না থাকায় গেইলকে লবণ শুকায়। লবণ শুকতেই তার জ্ঞান ফিরে আসে। কিন্তু সমস্যা এখানে শেষ হয়নি, কারণ বাচ্চাটি পেটের ভেতরে উল্টো হয়ে গিয়েছিল, যা খুবই বিপজ্জনক। তখন সবাই মিলে এরিকাকে সাহায্য করতে শুরু করে এবং ধীরে ধীরে বাচ্চাটিকে সঠিক অবস্থায় আনার চেষ্টা করে। এইদিকে ফিলিপকে সেখান থেকে বের করে দেওয়া হয়, তাই সে জ্যাসপারকে নিয়ে ওয়াটার পার্কে মজা করতে যায়। ঠিক তখনই সে দেখে একটা পাহাড়ের পেছনে বড় আগুন জ্বলছে। এইটা দেখে সে জ্যাসপারকে নিয়ে সেই জায়গার দিকে যায়। অন্যদিকে অনেক কষ্টের পর গেইল অবশেষে বাচ্চাটিকে জন্ম দেয়। সবাই অনেক খুশি হয়, কারণ বাচ্চাটি সম্পূর্ণ সুস্থ ছিল। এদিকে ফিলিপ আর জ্যাসপার আগুনের কাছে পৌঁছে দেখে সেখানে তার দিয়ে বেড়া দেওয়া, আর সেখানে লেখা আছে নিউক্লিয়ার পাওয়ার স্টেশন। এটা দেখে ফিলিপ অনেক ভয় পেয়ে যায়, কারণ এখান থেকে খুব দ্রুত রেডিয়েশন ছড়িয়ে পড়তে পারে। তাই সে দ্রুত ফিরে আসে এবং সবাইকে ছাদে ডাকে। আগুনটা দেখিয়ে বলে, এটা খুবই বিপজ্জনক। তখন এরিকা জিজ্ঞেস করে, তুমি কি নিশ্চিত এটা নিউক্লিয়ার কিছু? ফিলিপ বলে, হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি, নিউক্লিয়ার পাওয়ার সেন্টারে আগুন লেগেছে। মেলিসা বলে, আমরা ছাদে দাঁড়িয়ে এটা দেখছি, এটা কি নিরাপদ? যদি বাতাসের রেডিয়েশন এখানে চলে আসে তাহলে কি করব? ফিলিপ বলে, তুমি ঠিক বলেছ, আমাদের এই জায়গা ছেড়ে চলে যেতে হবে। এরপর সবাই দ্রুত জিনিসপত্র গোছাতে শুরু করে। ফিলিপ সেখানে থাকা টয়লেটকে মজার ছলে গুড বাই বলে। এরপর সবাই শেষবারের মতো বিল্ডিংয়ের দিকে তাকিয়ে থাকে এবং ধন্যবাদ জানিয়ে সেখান থেকে বের হয়ে যায়। পথে ঝাঁকুনি খেয়ে ক্যারলের ঘুম ভেঙে যায়। সে ভয় পেয়ে বলে, ভূমিকম্প হচ্ছে। কিন্তু ফিলিপ বলে, না, কিছুই হয়নি, তুমি ঘুমাও। কিন্তু ক্যারলের বিশ্বাস হয় না। সে দরজা খুলে দেখে সে একটা গাড়ির ভেতরে আছে, কিন্তু তার ঘরও সাথেই আছে। আসলে সবাই মিলে পুরো বাড়িটাই তুলে নিয়ে এসেছে, যেটা তারা ক্যারলকে বলেনি। এদিকে টড গত 3 ঘন্টা ধরে গাড়ি চালিয়ে যাচ্ছে, কিন্তু কেউ জানে না তারা কোথায় যাচ্ছে বা কতদূর গেলে রেডিয়েশন থেকে নিরাপদ থাকবে।
এই তথ্য জানার জন্য তারা কাছের একটি লাইব্রেরিতে থামে, যেখানে ফিলিপ একটি রেডিয়েশন মাপার মেশিন পেয়ে যায়। অন্যদিকে মেলিসা জানতে পারে রেডিয়েশন থেকে বাঁচতে হলে অন্তত 100 মাইল দূরে যেতে হবে। তখন ফিলিপ বলে, আমরা বেশি নিরাপদ থাকার জন্য 200 মাইল দূরে যাব। তখন ক্যারল জিজ্ঞেস করে, ঠিক আছে, কিন্তু আমরা কবে আবার ওই বিল্ডিংয়ে ফিরে যেতে পারবো? এরিকা বলে, প্রায় 20,000 বছর পর, কিন্তু এরপরও বলা যায় না যে রেডিয়েশন কমবে কিনা। তখন টড বলে, তাহলে এমন জায়গায় চলো যেখানে কোনো নিউক্লিয়ার পাওয়ার স্টেশন নেই। এরিকা বলে, এই দেশে প্রায় সব জায়গায় নিউক্লিয়ার পাওয়ার স্টেশন আছে, তাই আমরা যেখানে যাই না কেন পুরোপুরি নিরাপদ হব না। এটা শুনে সবাই অনেক ভয় পেয়ে যায়। ঠিক তখনই গেইল বলে, দেখে তো মেক্সিকো নিরাপদ মনে হচ্ছে, হয়তো আমাদের ওখানে যাওয়া উচিত। এরপর সবাই মিলে মেক্সিকোর দিকে রওনা দেয়। কিন্তু তাদের দুর্ভাগ্য, সেখানে গিয়ে তারা জানতে পারে মেক্সিকোর অবস্থা অনেক খারাপ। এখানকার পাওয়ার সেন্টার আগেই বিস্ফোরণ হয়েছে, তাই তারা আবার লস অ্যাঞ্জেলেসে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু সেখানে আরেকটা বড় বিপদ রয়েছে, সেটা হলো মার্ক, যে কোনো সময় এসে তাদের মেরে ফেলতে পারে। এইদিকে তারা যে বাড়িটা বাসের পেছনে টেনে নিয়ে যাচ্ছিল, সেখানে ফিলিপ একটি জ্বলন্ত মোমবাতি রেখে দিয়েছিল। রাস্তার ঝাঁকুনিতে সেটা পড়ে যায় এবং বাড়িতে আগুন লেগে যায়, কিন্তু কেউ সেটা খেয়াল করে না এবং তারা পুরো শহর জুড়ে ধোঁয়া উড়িয়ে ঘুরতে থাকে। এই ধোঁয়া দেখে একটি অজানা গাড়ি তাদের দিকে এগিয়ে আসে। যখন তারা বুঝতে পারে যে বাড়িটিতে আগুন লেগেছে, তখন অনেক দেরি হয়ে গিয়েছে, পুরো বাড়িটাই পুড়ে ছাই হয়ে যায়। এরপর তারা একটি বড় ইয়ট খুঁজতে শুরু করে, যাতে সমুদ্রের মাঝখানে গিয়ে থাকতে পারে, তাহলে রেডিয়েশন বা মার্কের কোনোটারই ভয় থাকবে না। এই কাজে মেলিসাও তাদের সাহায্য করতে শুরু করে। অবশেষে তারা একটি বড় ইয়ট খুঁজে পায় এবং সেটাতে উঠে পড়ে। ঠিক তখনই সেই অজানা গাড়িটাও সেখানে পৌঁছায়। গাড়ি থেকে একজন লোক নেমে আসে এবং তাদের দিকে এগিয়ে আসে। সে আর কেউ নয়, বরং মার্ক। সে ফিলিপের দিকে বন্দুক তাক করে বলে, এবার তোকে কে বাঁচাবে? এইটা দেখে সবাই অনেক ভয় পেয়ে যায়। কিন্তু যখনই সে গুলি চালাতেই যাচ্ছিল, তখনই হঠাৎ কেউ তাকে গুলি করে ফেলে। আর সেই ব্যক্তি ছিল পামেলা, যে গত কয়েক মাস ধরে তাদের খুঁজছিল। এখানে এই সিজনের গল্প শেষ হয়ে যায়। পরবর্তী ভিডিওর জন্য কমেন্ট করো পার্ট 12। ধন্যবাদ।